তো এখন আমরা আলোচনা করব ইংলিশ সাহিত্যের অন্যতম একটি যুগ, দ্য রেনেসা পিরিয়ড। তো আসলে এই রেনেসা শুরু হয়েছিল 1453 সালে ইতালির ফ্লোরেন্স শহর থেকে। সেখান থেকে এই জ্ঞান বিজ্ঞানের যে একটা নতুন একটা ঢেউ, সেটা শুরু হয়েছিল এবং সেটা আস্তে আস্তে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, তো এই রেনেসা যুগের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তো রেনেসা পিরিয়ডকে মোটামুটি চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, একটা জ্যাকোবিয়ান, ক্যারোলিন আর কমনওয়েলথ। ওকে, তো সবার আগে আমরা যাই যে, তবে এই চারটা ভাগের আগেও একটা ভাগ আছে যাকে একটু আমরা মাঝে মাঝে গুরুত্ব দিই না, যাকে বলা হয় যে প্রিপারেশন ফর দ্য রেনেসা। এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ সাহিত্য তৈরি হয়নি, তবে মাঝে মাঝে বলতে পারি আমরা যে স্যার থমাস মুরের ইউটোপিয়া, যেখানে একটি কল্পরাজ্যের বর্ণনা দেওয়া হয়েছে। এরপর নিকোলা ম্যাকিয়াভেলির প্রিন্স এখানে আছে। তারপর নিকোলাস ইউডালের আছে ফাদার, তিনি হচ্ছে রালফ রয়েস্টার ইংলিশ সাহিত্যের প্রথম কমেডি লিখেছেন। যদিও এগুলো আর কি শুনতে ভালো লাগে যে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিসিএসের জন্য এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তো এগুলো আমরা স্কিপ করব। তো প্রিপারেশন ফর দ্য রেনেসা এটা আপাতত স্কিপ। এরপর আমরা যাব এলিজাবেথান পিরিয়ড। তো এটা আসলে রানীর নাম থেকেই এই নামটা হয়েছে। রানী এলিজাবেথান ছিল অনেক ভালো রানী এবং তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং সফলতম শাসক, যার কারণে তাকে নিয়ে বিভিন্ন সাহিত্যিক চর্চা হতো এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন সাহিত্য লেখা হতো। আচ্ছা, তো এই আমলে আমরা একটা নির্দিষ্ট একটা শ্রেণীর নাম পাই এই এলিজাবেথান পিরিয়ডে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি উইট। এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 7জন পণ্ডিত যারা লেখালেখি করতো আর কি, বিভিন্ন প্লে বানাইতো। তো এর মধ্যে কিন্তু যে কিড আছে যিনি আর কি, তো এই কিড কিন্তু আসলে তিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, কিন্তু তারপরেও তিনি এই থমাস কিড তাদের অন্তর্ভুক্ত ছিলেন ইউনিভার্সিটি উইটসের। তো বাকি 6জন ছিলেন হচ্ছে ক্রিস্টোফার মার্লো, তারপর থমাস লজ, থমাস ন্যাশ, তারপর জর্জ পিলি, জর্জ লিলি, রবার্ট গ্রিন, এনারা ছিল। তাহলে কি, তো এটা হচ্ছে কিড, মার্লো, ন্যাশ, লজ, গ্রিন, লিলি, পিলি, এই 7জন ছিল হচ্ছে ইউনিভার্সিটি উইটস। এরপর হচ্ছে এখানে পড়তে পারি আমরা যে থমাস নর্টন এবং থমাস স্যাকভিল, এনারা হচ্ছে প্রথম ইংলিশ সাহিত্যের প্রথম ট্র্যাজেডি লিখেছেন, যাকে বলা হয় হচ্ছে গর্ভডাক। এবং এখানে বলে রাখা ভালো, বাংলা সাহিত্যের কিন্তু প্রথম ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। আচ্ছা, এরপর আমরা পড়তে পারি এডমান্ড স্পেন্সার। এখান থেকে বিশেষ এখনও কোশ্চেন আসেনি। তারপর আমরা যদি পড়তে পারি, ইনি ছিলেন কবিদের কবি, যেমন বাংলায় ছিল নির্মলেন্দু গুণ, এবং তিনি সনেট রচনা করেছিলেন। দ্য শেফার্স ক্যালেন্ডার এর মধ্যে একটা পোয়েট্রি তার। এরপর পড়তে পারি দ্য ফেয়ারি কুইন, এটা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তার যে মহাকাব্য। এখানে আমরা চরিত্রগুলো পড়ে রাখতে পারি। আর্থার, তিনি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। ফেয়ারি কুইন, অবশ্যই তিনি হচ্ছে রানী এলিজাবেথকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা হচ্ছে ফেয়ারি কুইন তিনি। রেড ক্রস হচ্ছে এখানকার নায়ক। রেড ক্রসের তার স্ত্রী হচ্ছে উনা, এবং ডুসা হচ্ছে এখানকার উনার যেমন শুদ্ধতার একটা চিত্র উনা, তেমন এর বিপরীত চিত্র হচ্ছে ডুসা, যিনি হচ্ছেন বিপরীত চরিত্র বা মিথ্যার প্রতীক। তো এইসব আর কি তোমার মোটামুটি একটা মহাকাব্যধর্মী গল্প আর কি। আচ্ছা, তবে এটা সমাপ্ত করার আগে তিনি মারা যান। এরপর তো থমাস কিড আমরা আগে থেকে জানলাম, তিনি হচ্ছে ইউনিভার্সিটি উইটসের মধ্যে পড়েছেন, কিন্তু কখনো ইউনিভার্সিটিতে পড়েননি। তো তার বিখ্যাত প্লে হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটা হচ্ছে ওই যে আমরা শেক্সপিয়ারে যেটা পড়ছি যে হ্যামলেট, অনেকে বলে যে হ্যামলেট আর এটার কাহিনী প্রায় এক, এবং শেক্সপিয়ার এখান থেকে চুরি করে লিখেছেন সেখানে। তো এটার কাহিনী হচ্ছে ওই যে যে এখানে যে বেলেম পেরি আছে, এই বেলেম পেরিয়ার যে প্রেমিক, এই প্রেমিককে তার ভাই এবং আবার অন্য একটা আর কি ছেলে হত্যা করে আর কি, দুটা প্রেমিককে। তো এরই বদলা নিতে আর কি যে যে তারা আর কি ভূত হয়ে আর কি তাদের আত্মা হয়ে চলে আসে এবং মোটামুটি বদলা নিয়ে নেয় আর কি। তো এখানে চরিত্রগুলো পড়তে পারি যে হ্যারিনিমো, তিনি হচ্ছেন এই হোরাশিওর বাবা। এই হোরাশিওকে আর কি খুন করা হয়, এবং বেল এম্পেরিয়া হচ্ছে প্রধান চরিত্র, যার প্রেমিক ডনেন্দ্রিয়া এবং হোরাশিওকে খুন করা হয়। লরেঞ্জো হচ্ছে এখানে বেল এম্পেরিয়ার ভাই, যে হচ্ছে বেল এম্পেরিয়ার প্রেমিককে খুন করে।
আর হোরাসিও হচ্ছে হিরোনিমো ও ইজাবেলার পুত্র। আচ্ছা আচ্ছা, ইজাবেলা তো এখানকার আমরা জানি যে হচ্ছে হিরোনিমোর স্ত্রী এবং হোরাসিওর মা। তো এই হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডির মোটামুটি কাহিনী। এরপর ফিলিপ সিডনি। তিনি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে তাকে বলা যায় যে হচ্ছে তার যে এই আর্কেডিয়া, এটা হচ্ছে ইংলিশ উপন্যাসের এমব্রায়ো সিড বলা হয়। এরপর আছে ফ্রান্সিস বেকন, ঠিক আছে। তো তিনি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন এজেইস্ট। তিনি সব কিছু খালি এজেই লিখছেন আর কি। তো যেগুলোই অফ দ্বারা শুরু হবে সেগুলো আমরা বুঝতে পারবো যে এই ফ্রান্সিস বাকুন সাহেব সেগুলো লিখেছেন। তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ এসে। আচ্ছা, আর এই অফ দ্বারা শুধুমাত্র 3টা বাদ দিয়ে, যেমন অফ রিফরমেশন, অফ এডুকেশন আর অফ হিউম্যান বন্ডেজ, এই 3টা বাদ দিয়ে যত কিছু অফ দিয়ে আছে সবগুলো আমাদের ফ্রান্সিস বাকুন সাহেব লিখেছেন, ঠিক আছে। আর এর মধ্যে অফ স্টাডিজ, এটা খুব গুরুত্বপূর্ণ, যে পড়াশোনা কোন পড়াটা আমাদের কী দেয়, ম্যাথমেটিক্স কীভাবে দেয়, হিস্টোরি কী সাহায্য করে, এগুলো নিয়ে বলা আছে আর কি। তো এনার উক্তিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি, ফ্রান্সিস বাকুন। আচ্ছা, এরপর আমরা আসি ক্রিস্টোফার মার্লো। তো মার্লো তিনি ছিলেন হচ্ছে তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেন বাংলায়, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এরপর তিনি তার উল্লেখযোগ্য ট্র্যাজেডির মধ্যে আছে টেম্বরলাইন দ্য গ্রেট, যেখানে তিনি তৈমুর লংকে লিখেছেন কীভাবে একজন মেষপালক থেকে তিনি বিরাট বড় যোদ্ধা হয়ে উঠলেন, তার কাহিনী। তারপর ডক্টর ফস্টাসে তিনি লিখেছেন যে মানুষ তার থার্স্ট ফর পাওয়ার, তার পাওয়ারের জন্য কী কী করতে পারে, নিজের সত্তাকেও শয়তানের কাছে বেঁচে দিতে পারে। তো লুসিফার হচ্ছে এখানে আমাদের শয়তানের প্রধান, যে হচ্ছে ইবলিস বলতে পারি আমরা। আর মেফিস্টোফেলিস হচ্ছে শয়তানের একজন দাস আর কি, শয়তানের ডান হাত বলা যায় মেফিস্টোফেলিস। এবং এগুলো নিয়ে কাহিনী, সে বিভিন্ন তার কামনা লালসা পূরণ করার জন্য সে বিভিন্ন শয়তানের দ্বারা সব কিছু সে চাইতে থাকে, এবং এর পরিণয়ে তাকে 24 বছর পরে তার আত্মাটাকে শয়তানকে দিতে হবে, এবং শেষে তার আত্মাটা শয়তানগুলো সব এসে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। তো এটাই হচ্ছে একটা ট্র্যাজেডি আর কি। ডক্টর ফস্টাস তিনি ছিলেন বিজ্ঞানী। আচ্ছা, এরপর আসে দ্য জু অফ মাল্টা। এখানে একজন জু, মানে জিউস একজন, তিনি হচ্ছে তার নাম বারাবাস। তিনি ওই যে শেক্সপিয়ারের যে দ্য মার্চেন্ট অফ ভেনিস যেমন একটা শাইলক যেমন ক্যারেক্টার ছিল, এখানে বারাবাস সেরকম ক্যারেক্টার। তিনি প্রতারণা করে ধন সঞ্চয় করে। তো এখান থেকে ট্র্যাজেডি পড়তে হবে 3টা, টেম্বরলাইন দ্য গ্রেট, ডক্টর ফস্টাস এবং দ্য জু অফ মাল্টা। এরপর পয়েম পড়তে পারেন আপনারা দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, যেখানে একটা প্যাস্টোরাল পয়েম বলা হয়, যে রাখালের এরকম করে ক্ষেত, তারপর গাছপালা সব কিছু দেখে একটা প্রেমের একটা কাহিনী বলে, এরকম। সেটা হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। এরপর আরেকটা কবিতা পড়তে পারেন মার্লো সাহেবের, সেটা হচ্ছে হিরো অ্যান্ড লিন্ডার। এখানে তুরস্কের একটা প্রণালী থেকে এই হিরো অ্যান্ড লিন্ডার হচ্ছে সেই প্রণালীর 2 ধারে থাকে, এই তাদের এরকম প্রেম কাহিনী নিয়ে হচ্ছে হিরো অ্যান্ড লিন্ডার। তো এখান থেকে একটু পড়লেই চলবে। এরপর আমরা আসি উইলিয়াম শেক্সপিয়ার সাহেব। তিনি তো তাকে নিয়ে আমরা আলাদা করে তাদের ডেডিকেটেড এরকম 1-1.5 ঘন্টার একটা ভিডিও আমরা কয়েক পার্টে বানিয়েছি আর কি। তো আপনারা সেখান থেকে দেখতে পারেন। এটা মানে উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে বললে আসলে অনেক টাইম লাগবে, তো এটা আলাদা করে আপনারা দেখে নেবেন। তিনি স্পেশাল মানুষ, এই জন্য তাকে নিয়ে আমরা স্পেশালভাবে ভিডিও বানিয়েছি, তো এখানে আর না বলি সেটা। এরপর শেক্সপিয়ারের পর আছে শেক্সপিয়ার দিয়ে আর কি আমাদের যে রেনেসাঁ পিরিয়ডের এলিজাবেথান এজ, এটাকে শেষ হয়ে গেল আর কি। তো এলিজাবেথান এজকে কিন্তু একটা স্বর্ণযুগ বলা হয় ইংলিশ লিটারেচারে, এটা মনে রাখতে হবে আপনাদের, এটা কিন্তু একটা বিসিএসে আসছে। এরপর আমরা পড়ব জ্যাকোবিয়ান এজ। তো এই যে রাজা জেমস, এই জেমসের ল্যাটিন হচ্ছে জ্যাকোবাস, এই জ্যাকোবাস থেকে আসছে জ্যাকোবিয়ান। ইনি হচ্ছে এলিজাবেথের দুঃসম্পর্কীয় কাজিন, তাকেই সিংহাসনে বসানো হয়, তার নাম থেকে হয়েছে জ্যাকোবিয়ান এজ। 1603 থেকে 1625, এটা কিন্তু পরীক্ষায় আসছে। আচ্ছা, এই যুগের যারা লেখালেখি করেছিলেন তারা ছিল একটু মেটাফিজিক্যাল বলতে বোঝায় যে একটু আধ্যাত্মিক হবে তারা। যেমন যে তাদের যে লেখনী, এই লেখনীতে তারা যে ফিজিক্স বলতে ফিজিক্যাল যে অবয়ব, এটার বাইরে গিয়ে আধ্যাত্মিক জিনিসপত্র তারা লিখবেন, এটাই হচ্ছে মেটাফিজিক্যাল জিনিস। তো এই মেটাফিজিক্যাল জন ডান ছিল, এদিকে কাউলি ছিল, তারপর বেন জনসন, তারপর হেনরি ভন, এরা ছিল মেটাফিজিক্যাল। তো জন ডান সাহেব, তাকে বলা হয় পয়েট অফ লাভ। তিনি অনেক গুরুত্বপূর্ণ কবি আমাদের বিসিএসের জন্য, এবং তাকে বলা হয় ফাদার বা লিডার অফ মেটাফিজিক্যাল পয়েটস।
তার বিখ্যাত বই আছে অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, যে বইয়ে তিনি লিখেছেন যে পৃথিবীর মানুষের সৃষ্টির লক্ষ্য কী, অ্যাডাম আর ইভ কীভাবে আলাদা হয়ে গেল, রানী এলিজাবেথ মরার পর পৃথিবীর কীরকম দুঃশাসন হলো, এরকম একটা এরকম ফিলোসফি নিয়ে তিনি লিখেছেন অ্যান অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অ্যানাটমিটা তিনি লিখেছেন। আর তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এরপর আরও বিখ্যাত যে কবিতাগুলো আছে সেটা হচ্ছে দ্য গুড মরো, যেখানে তিনি প্রেমিকাকে নিয়ে লিখেছেন যে হচ্ছে আমরা আগে না মিললে আমরা ভালোবাসার আগে আমরা কেমন ছিলাম সেটা তিনি প্রকাশ করতে চেয়েছেন। এরপর বলতে চেয়েছেন যে আমাদের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা যে কোনো দুঃখ ভুলে দিতে পারে, এটা তিনি বলছেন গুড মরোতে। এরপর তিনি লিখেছেন দ্য ক্যানোনাইজেশন, এটা বলতে বোঝায় সিদ্ধাবস্থা, অর্থাৎ সিদ্ধি করা, ভালো ভালো অর্থে আর কি। তো ক্যানোনাইজেশনে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের রবীন্দ্র ভানুসিংহ ঠাকুর তিনিও ইউজ করেছেন, যে হচ্ছে হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা কিন্তু এই ক্যানোনাইজেশন কবিতা থেকে এসেছে এবং এটা বিসিএসে একবার আসছে, খুব গুরুত্বপূর্ণ। হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ওকে, তারপর আরেকটা পড়তে পারেন এখান থেকে দ্য সান রাইজিং, যেখানে সানের যে গুরুত্বপূর্ণ উপকারিতা, বা সান একটু দুষ্টমি করে, যে হচ্ছে প্রেমিকা প্রেম করছে, সেখানে যে সান যা উকি দিচ্ছে সকালবেলা, বা সান হচ্ছে ক্ষেতের যারা মজুর আছে তাদেরকে জাগিয়ে দিচ্ছে, তাদেরকে কাজ করার জন্য, রাজার যে কর্মচারী আছে তাদেরকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করছে। এই হচ্ছে সান রাইজিংয়ের ফলে কী কী হয়, এটা নিয়ে বলছেন হচ্ছে আমাদের ডান সাহেব। তো এখান থেকে এসব পড়লেই চলবে। ওকে, এরপর আমাদের বেন জনসন সাহেব তিনি অনেক গুরুত্বপূর্ণ প্লে রাইট, বেশ ভালো ভালো তিনি সাহিত্যকর্ম লিখেছেন, প্লে লিখেছেন। তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলপনি। এই ভলপনি অর্থ দ্য ফক্স অথবা বিস্ট। তো এই বিস্ট হচ্ছে, এখানে তিনি দেখিয়েছেন যে মানুষ তার লোভের জন্য কী কী করতে পারে, একজন তার লোভের জন্য কী কী চরিতার্থ, তার কামনা চরিতার্থ করার জন্য কী করতে পারেন, তাই সেটা তিনি দেখিয়েছেন। এখানে প্রধান চরিত্র হচ্ছে আমাদের এই যে নাম কি ওনার, আচ্ছা, এখানে একজন হচ্ছে ভলপনি, হচ্ছে একজন ধনী নিঃসন্তান ব্যক্তি, যার অনেক টাকা পয়সা আছে এবং তিনি স্বর্ণকে অনেক ভালোবাসেন। তো তিনি দেখতে চাইলেন যে হচ্ছে আমি তো এগুলো যদি না থাকে আমি এরকম একটা অসুস্থতার ভান করি, দেখি মানুষের আমার প্রতি তার ব্যবহার কেমন হয়, মানুষের ব্যবহার। তো এরই সুযোগ নিয়ে সবাই তাকে বিভিন্ন গিফট দিতে থাকলো, এবং তার যে সবচেয়ে এটার সৎ ব্যবহার করলো হচ্ছে তার যে কী বলে এটাকে, চাকর মস্কা, ইনি এগুলো সব কিছুর সুযোগের সৎ ব্যবহার করলেন এবং সব কিছু স্বর্ণদানা সব নিতে থাকলেন। তো এই মস্কা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এই মস্কা কিন্তু বিশেষ আসতে পারে, হচ্ছে মস্কা কোন নাটকের চরিত্র, আপনাকে বলতে হবে ভলপনি অথবা ফক্সের চরিত্র। তো এখানে মানুষের লোভ লালসা নিয়ে বলা হয়েছে আর কি, মানে অতি লোভে তাতে নষ্ট আর কি। তো বেন জনসন থেকে শুধুমাত্র আপনাকে এইটা ভলপনি পড়লে আমার মনে হয় এনাফ। আচ্ছা, এবার জন ওয়েবস্টার, এটা না পড়লে হবে, তবে ডাচেস অফ মালফিটা একটু মনে রাখতে পারেন, হাইস্ট। আচ্ছা, অ্যান্ড্রু মার্বেল থেকে আপনারা পড়তে পারেন, তিনি ছিলেন একজন সংসদ সদস্য, ঠিক আছে, এবং জন মিল্টনের ঘনিষ্ঠ বন্ধু, এবং আমাদের যে নিউটন ছিল, এই নিউটনের সাথে কোনো সম্পর্ক নাই, সরি। এরপর হচ্ছে তার বিখ্যাত দুটি কবিতা আছে, একটি খুব গুরুত্বপূর্ণ, টু হিজ কয় মিস্ট্রেস, এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, টু হিজ কয় মিস্ট্রেস রিটেন বাই অ্যান্ড্রু মার্বেল। এটা একটা কবিতা, টু হিজ কয় মিস্ট্রেস কবিতা, অ্যান্ড্রু মার্বেল, তিনি ছিলেন একজন কবি। এবং আরেকটা পড়ে রাখতে পারেন, সেটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, এটা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের। আর টু হিজ কয় মিস্ট্রেস কবিতা খুব গুরুত্বপূর্ণ। এরপর আব্রাহাম কাউলি, জন হেনরি ভন, এগুলো মনে রাখা লাগবে না, শুধু মনে রাখবেন এরা হচ্ছে মেটাফিজিক্যাল কবি ছিলেন। এরপর আমরা আসি ক্যারোলিন পিরিয়ডে আসলে রাজা চার্লস থেকে নাম হয়েছে ক্যারোলিন, ঠিক আছে। তো এখানে হচ্ছে যারা রাজার গোষ্ঠী ছিল আর কি, রাজাকে সাপোর্ট করতো, তাদেরকে বলা হতো ক্যাভালিয়ার পয়েট, এটা একটা জেনে রাখতে পারেন আপনারা। আচ্ছা, এখান থেকে আসলে রবার্ট হেরিক ছাড়া পড়ার মতো তেমন কেউ নেই। রবার্ট হেরিক হচ্ছে একজন ট্রু ক্যাভালিয়ার পয়েট ছিলেন, এবং তার বিখ্যাত কবিতা হচ্ছে টু ড্যাফোডিলস। তার বিখ্যাত কবিতা কি? টু ড্যাফোডিলস। এখানে তিনি হচ্ছে মানুষের জীবনকে অনেক
ক্ষণস্থায়ী হিসেবে কল্পনা করেছেন, যে আজ আজ আছে কাল নেই, যেমন শিশির যেমন থাকে ঘাসের উপর লেগে থাকে, একটু পরেই সূর্যের আলো উঠলেই সেটা গায়েব হয়ে যায়। তো মানুষেরও জীবন এরকম, যে খুব স্বল্পস্থায়ী। তারপর যে গ্রীষ্ম, যেমন গ্রীষ্মের বৃষ্টি একটু আছে একটু নাই, রোদ একটু পরে থাকে একটু পর থাকে না, এরকম ক্ষণস্থায়ী হিসেবে তিনি কল্পনা করেছেন টু ড্যাফোডিলস কবিতায়। আচ্ছা, তো ক্যারোলিন গেল। এরপর কমনওয়েলথ পিরিয়ডে আসলে খুব বেশি এখানে লেখার কিছু নাই, কমন এখান থেকে অতটা না পড়লেও হবে। তো এই ছিল আমাদের রেনেসা। রেনেসার মধ্যে এলিজাবেথানটা খুব গুরুত্বপূর্ণ, এরপর জ্যাকোবিয়ানটা একটু গুরুত্বপূর্ণ, এর বেশি আর কিছু পড়ার দরকার নেই। ধন্যবাদ।